হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 10-এর ভূগোলের যে বই প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক আধুনিক ভূগোল এবং পরিবেশ হাজরা রঞ্জিত গড়াঙের বই। তো এই বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার বহির্জাত ভূমিরূপ এবং তার এই যে প্রথম যে চ্যাপ্টারটা আছে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এটার শেষে অনুশীলনী পর্যায়ে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তর আমি কীভাবে কী হবে সেটা আমি এই ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করতে চলেছি। তো তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে পারবে। তাহলে দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান হচ্ছে 1। তো প্রথম যে প্রশ্নটা আছে 1 নাম্বার, যে প্রক্রিয়ায় অসমতল এবং বন্ধুর ভূম সমতলে পরিণত হয়, অর্থাৎ অসমতল এবং বন্ধুর ভূমিটা যখন মানে তোমার সমতলে পরিণত হবে, অর্থাৎ একই রকম ভূমিরূপে পরিণত হবে, সেটা হচ্ছে তোমার পর্যায়ন। অর্থাৎ পর্যায়ন হচ্ছে এমন একটা তোমার প্রক্রিয়া যেটার মাধ্যমে উঁচু স্থানের ক্ষয় এবং নিচু স্থানের সঞ্চয়ের মাধ্যমে পুরো ভূমিটাকে সমতল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করে এবং এর এজেন্ট হিসাবে কাজ করে তোমার নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, এই যে জিনিসগুলো আছে এগুলো সবই। এবার দেখো, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হচ্ছে তোমার সূর্য। ঠিক আছে, বহির্জাত যে প্রক্রিয়াগুলো আছে সে তোমার নদী বলো, হিমবাহ বলো, বায়ু বলো, এর মূল উৎস কিন্তু চালিকা শক্তি হচ্ছে তোমার সূর্য। এখান থেকে নিয়ে কিন্তু সে কাজ করে। এরপর দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাহলে সেটা হচ্ছে অবরোহণ। আরোহণ আর অবরোহণ দুটো কথা আছে। আরোহণ মিনস সঞ্চয়, অর্থাৎ কোনো একটা জায়গাতে ওঠাকে আমরা আরোহণ বলি, আর অবরোহণ মানে হচ্ছে নিচে নামা, অর্থাৎ এটা হচ্ছে তোমার ক্ষয়। এরপর দেখো আছে নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে। দেখো এটা কোনটা বলো তো? ক্ষয়ের শেষ সীমা মানে কি? সমুদ্র উপকূলবর্তী যে শহর সেটাই হচ্ছে তোমার ক্ষয়ের শেষ সীমা। তো আমাদের এখানে যে রাজ্যগুলোর নাম দেওয়া আছে, উত্তরাখণ্ড এটা কিন্তু একেবারে উত্তরে অবস্থিত, উড়িষ্যা এটা কিন্তু সমুদ্র উপকূলবর্তী একটা রাজ্য যেখানে আমাদের পুরী অবস্থিত, ছত্তিশগড়টাও নয়, রাজস্থানটাও নয়, তাহলে উত্তর হবে তোমার উড়িষ্যা। এটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। 5 নম্বর বলছে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হচ্ছে জলবিভাজিকা, তাহলে জলবিভাজিকাটাই হবে উত্তর। নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ? তাহলে আদর্শ নদী বলতে বোঝায় যে নদীতে তোমার উচ্চ, মধ্য, নিম্ন তিনটে গতি স্পষ্ট, তাকে বলছে আদর্শ নদী। আমাদের ভারতবর্ষের আদর্শ নদী সব থেকে বড় নদী সেটা হচ্ছে গঙ্গা, এবং গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তো এখানে যেহেতু গঙ্গা অপশানটা নেই, এই গোদাবরীটা হবে তোমাদের উত্তর। তাহলে আমাদের ভারতবর্ষের দুটো আদর্শ নদীর কথা আমরা বলতে পারি, একটা হচ্ছে গঙ্গা, অন্যটা হচ্ছে তোমার গোদাবরী। এরপর দেখো, শুষ্ক অঞ্চলে গিরিখাত হলো কোনটাকে বলে? ক্যানিয়নকে বলা হয় শুষ্ক অঞ্চলের গিরিখাত। 9 নাম্বার দিয়ে দেখো বলেছে যে নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী। তাহলে পূর্ববর্তী নদী কোনটাকে বলছে? পূর্ববর্তী, অর্থাৎ ভূমির পরিবর্তন হলেও নদী তার পূর্বের গতি তোমার বজায় রেখেছে, সেটাই হচ্ছে পূর্ববর্তী নদী। তাহলে ভূমির পরিবর্তন অর্থাৎ আমাদের নবীন সব থেকে কি নবীন হচ্ছে আমাদের ভূমির সব থেকে নবীন ভূমিরূপ হচ্ছে তোমার ভঙ্গিল পর্বত। তাহলে ভঙ্গিল পর্বতের উত্থান সত্ত্বেও যে সমস্ত নদী আমাদের গতিপথ তার পূর্বের অবস্থাতেই বর্তমান আছে, সেটা হচ্ছে পূর্ববর্তী নদী। তাহলে আমাদের ভারতবর্ষের নবীন ভঙ্গিল পর্বত কি? হিমালয়। তাহলে হিমালয়ের অঞ্চলের নদী কি আছে? গঙ্গা। তাহলে গঙ্গাটাই হবে তোমার উত্তর। বাকি যে নদীগুলো আছে তাপ্তি, লুনি, এগুলো কিন্তু সরাসরি হিমালয় পার্বত্য অঞ্চল থেকে কিন্তু উৎপত্তি লাভ করেনি। তাহলে গঙ্গাটা হবে তোমার সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দেখো, নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়? তাহলে উচ্চ গতিতে সৃষ্টি হয় কোনটা? প্রপাত কূপ, অর্থাৎ জলপ্রপাত, তার নিচে যে কূপ, এটাই হচ্ছে উচ্চ গতির সৃষ্টি। তারপর দেখো বলছে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি, এটা মিসিসিপি, মিসৌরি। ঠিক আছে, এটা একদম কনস্ট্যান্ট উত্তর, সেটা হচ্ছে মিসিসিপি, মিসৌরি, এটাই হবে উত্তর। এবং এটা যে পরীক্ষাতেই আসে এই উত্তরটাই হয় মিসিসিপি, মিসৌরি। এবার দেখো, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? তাহলে সর্বাধিক হিমবাহ কোথায় থাকবে? যেখানে শীত সব থেকে বেশি, তাহলে মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকাটা একেবারে পুরো বরফের মহাদেশ, তাহলে আন্টার্কটিকাটাই হবে তোমার উত্তর। নেক্সট 13 নম্বর বলছে কোনটি মৃত্যুফান হিসাবে পরিচিত? দেখো, যে সমস্ত পর্বত আরোহীরা তোমার যায় পর্বতে, তো তাদের কাছে কিন্তু বাঘসুন জিনিসটা কিন্তু খুবই মানে মৃত্যুর মতো মানে কাজ করে। তার কারণ কি? বাঘসুন মানে কি? ধরো বরফের মধ্যে যখন ফাটল দেখা যায়, বাঘসুনটাই সৃষ্টি হয় ক্রেভাসে, বুঝতে পারছো? তো বাঘসুন প্রথম প্রাথমিক অবস্থা এবং তারপরে সেটা ক্রেভাসে সৃষ্টি করে। তো এই বাঘসুনটার জন্য কিন্তু যারা পর্বত আরোহী থাকে বা যারা পর্বতের উপরে মানে ওঠার করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই মানে বিপদের কারণ হয়ে থাকে। ঠিক যেমন নদীতে চড়া, ঠিক সেরকম তোমার হিমবাহের যুক্ত অঞ্চলে এই বাঘসুনটা হচ্ছে তোমার একটা বিপদের কারণ। এরপর
এরপর দেখো হিমবাহ উপত্যকার আকৃতি হয় আই আকৃতি, নদী উপত্যকা ভি আকৃতির হয়, হিমবাহ উপত্যকা আই আকৃতির হয়। এরপর দেখো 15 নম্বর বলছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কি বলা হয়? তাহলে পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। বাঘসুনটা সৃষ্টি হয় ক্রেভাসে, বুঝতে পেরেছো, যখন বেড়ে যায়। তারপর কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়? তাহলে ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয় নরওয়েকে। নরওয়ে হয়েছে তোমার ল্যান্ড অফ ফিয়র্ড, মানে ওইখানে যেহেতু ফিয়র্ডটা বেশি দেখতে পাওয়া যায় তাই একে ল্যান্ড অফ ফিয়র্ড বলছে। নেক্সট বলছে দেখো সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলা হয়? ভূমি গ্রাবরেখা। এখানে দেখো যেগুলো দিয়েছে ভূমি গ্রাবরেখা, স্তরায়িত গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, তো ভূমি গ্রাবরেখাটাই হবে তোমার উত্তর। তারপর দেখো আছে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি, অর্থাৎ ডিমের ঝুড়ির ভূমিরূপ কোনটাকে বলা হয়? ড্রামলিনকে বলা হয়। তো দেখো ড্রামলিনটা হবে উত্তর। নেক্সট 19 দিয়েছে দেখো দুটি কেটেল এর মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? নব। নবটা হবে তোমার অ্যান্সার। নেক্সট 20 নম্বর দিয়েছে দেখো মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয়ে যে প্রক্রিয়ার দ্বারা হয় সেটা হচ্ছে তোমার লম্ফদান প্রক্রিয়া। উত্থন এবং মানে উত্থিত এবং অপসারিত, তার মানে যখন লাফিয়ে লাফিয়ে যেটা হয় সেটা হচ্ছে তোমার লম্ফদান প্রক্রিয়া। এবার মাশরুম রক, মাশরুম রক কোন ভূমিরূপকে বলা হয় গো? গৌড়কে বলা হয় মাশরুম রক, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো যেহেতু এর আকৃতিটা, বা পেঁয়াজের খোসার মতো যখন তোমার ছেড়ে যায় নিয়ে তোমার ওইরকম আকৃতি অবস্থান করে, তাই একে বলছে মাশরুম রক বা ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ। মরু অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। তারপর দেখো সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলা হয়? ধান বলা হয়। এখানে দেখো শর্টস আছে, বোলসন আছে, তাল আছে, কিন্তু ধানটা হবে উত্তর। কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত? তাহলে এখানে দেখো লোয়েস আছে, গ্রাবরেখা আছে, ইয়ারদাং আছে এবং তোমার র্যান্ট ক্লাফট আছে। তো এর মধ্যে লোয়েসটাই তোমার সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, বাকিগুলো কিন্তু তোমার নয়। ইয়ারদাং তোমার ক্ষয়ের ফলে গঠিত হয়। এরপর তাহলে আমাদের 23টা প্রশ্নের উত্তর হলো, তার সঙ্গে 1 নম্বর সঠিক উত্তর নির্বাচন শেষ হলো। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধটা আমাদেরকে করতে হবে। এখানে দেখো প্রথম যেটা আছে আরোহণ এবং অবরোহণের সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন। হ্যাঁ সঠিক উত্তর এটাই, কেন আরোহণ এবং অবরোহণের ফলে কিন্তু পর্যায়ন সৃষ্টি হয়। 2 নম্বর বলছে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। না দেখো গ্রেড কথাটি প্রথম, গ্রেড মানে গ্রেডেশন, অর্থাৎ পর্যায়নকে বলছে তোমার গ্রেডেশন। তো এই কথাটি প্রথম ব্যবহার করেন তোমার চেম্বারলিন এবং স্যালিসবারি প্রথম কিন্তু গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। তাহলে এটা হবে তোমার অশুদ্ধ, ঠিক আছে। নেক্সট দেখো আছে গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী। না, পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী হচ্ছে তোমার অ্যামাজন, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো র্যাপিডস বৃহৎ আকার হচ্ছে জলপ্রপাত। সঠিক উত্তর, র্যাপিডসের বৃহৎ আকার হচ্ছে জলপ্রপাত। তারপর দেখো যে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। হ্যাঁ ঠিক, এটাও ঠিক। তারপর দেখো হিমরেখার উপরে নদীর কাজ শুরু হয়। না, হিমরেখার নিচে নদীর কাজ শুরু হয়, বুঝতে পারছো। হিমরেখা যেখানে থাকে, হিমরেখা হচ্ছে তোমার জল এবং বরফের সীমারেখা। এবার বরফ হয় কি, হিমরেখার উপরে থাকে বরফ আর নিচে থাকে জল। তাহলে এখানে কিন্তু তোমার হিমরেখা অঞ্চলে কিন্তু নদীর উপরে নয় নিচে নদীর কাজ শুরু হয়, তাহলে এটা ভুল। তারপর দেখো অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। হ্যাঁ সঠিক, অক্ষাংশের ভিত্তিতে পরিবর্তিত হয়। নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরু অঞ্চলের দিকে যাই ততই কিন্তু উচ্চতাটা ধীরে ধীরে বাড়তে থাকে। এবার দেখো মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। সঠিক উত্তর, কেননা মেরু অঞ্চলে ঠান্ডা এতটাই বেশি যে তোমার সমুদ্রের তোমার মানে যে সমুদ্র মিন সি লেভেল যেটা হয়, অর্থাৎ সেখান থেকে তো আমাদের উচ্চতাটা নির্ধারিত হয়, তো ততদূর পর্যন্ত চলে আসে। আর তার জন্যই কিন্তু সমুদ্রের জলটা বরফে পরিণত হয় এবং হিমশৈলের সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো এসকার হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হ্যাঁ সঠিক উত্তর। তারপর দেখো বারখান থেকে শিপ বালিয়াড়ির সৃষ্টি হয়। না, এটা কিন্তু ভুল, বারখান থেকে শিপের সৃষ্টি হয় না। নেক্সট দেখো হচ্ছে মাশরুম রক হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট। সঠিক উত্তর নয়, এটা দেখো ক্রস। তার কারণ মাশরুম হচ্ছে তোমার বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নেক্সট দেখো শিপ বালিয়াড়ির 2টি শিং থাকে। ভুল, এটা তোমার ওই যে 2টি শিং থাকে যেটা অর্ধচন্দ্রাকৃতির যে বালিয়াড়ি সেটাই হচ্ছে তোমার সেখানটাই কিন্তু 2টো সিং থাকে। এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কী কী করবো দেখো, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক। তাহলে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হচ্ছে তোমার J.W. পাওয়েল, ঠিক আছে। নদী ক্ষয়সীমা বা বেস লেভেল ধারণার প্রবর্তক, তাহলে এটাই হবে উত্তর। তারপর দেখো আছে আবহবিকার এবং ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন
হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ক্ষয়ীভবন বলা হয়। আবহবিকার এবং ক্ষয়কার্যের ফলে যে তোমার পরিবর্তন হয় সেই প্রক্রিয়াটাকে বলছে তোমার ক্ষয়ীভবন। তারপর দেখো আছে ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে কি বলে? নদীচক্র। ঠিক আছে, পর্যায়ক্রমিক পরিবর্তনটাকে বলছে তোমার নদীচক্র। দুটি অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? জলবিভাজিকা। তাহলে মধ্যবর্তী উচ্চভূমি জলবিভাজিকা। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে গো? ডেল্টা বা বদ্বীপ। হ্যাঁ, ফানেল আকৃতির নদী চওড়া নদী মোহনাকে। এরপর দেখো 6 নাম্বার দিয়েছে, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। তাহলে কোন নদীর? এশিয়ার মেন্ডারিস নদী। ঠিক আছে, বর্তমানে যে নদীটার নাম হচ্ছে তোমার মেন্ডেরেস নদী, তার নাম অনুসারে কিন্তু মিয়েন্ডার নামটি এসেছে, বা নদী বাঁকটাকে বলছে মিয়েন্ডার। নেক্সট যেটা আছে দেখো, বলছে যে হিমবাহ এবং ভূমির দেয়ালের মধ্যে ফাঁককে বলা হয় বাগসুন। হ্যাঁ, বাগসুন, তা সেটাই হয় তোমার ক্রেভাস। এই বাগসুনটাই হচ্ছে তোমার পর্বত আরোহীদের একটা বিপদের কারণ। হ্যাঁ, হিমবাহ এবং ভূমির দেয়াল, অর্থাৎ হিমবাহ যে বয়ে যাচ্ছে এবং যেখানে ভূমি আছে বা পর্বতটা অ্যাকচুয়ালি আছে, সেই দুটোর মধ্যে যে পার্থক্য, তার মধ্যে কি হয়? তার মধ্যে বরফে ফাটল দেখা যায়। সেই ফাটলটাই কিন্তু তোমার হচ্ছে বাগসুন, এবং এই বাগসুনটা যখন বৃহৎ আকার ধারণ করে তখন সেটাকে বলছে ক্রেভাস। হ্যাঁ, রসেমতানে ভূমির ড্যাশ অংশের সৃষ্টি হয়, প্রতিবাদ অংশের সৃষ্টি হয়। প্রতিবাদ আর অনুবাদ দুটো কথা আছে। রসেমতানে কিন্তু সৃষ্টি হয় তোমার প্রতিবাদ, আর অনুবাদ অংশে কি হয়? মসৃণ অংশের সৃষ্টি হয়। তারপর দেখো আছে 9 নাম্বার, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে এরিটি বলা হয়। আমরা যখন ওই হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখাবো তখন দেখতে পাবে যে দুটি কড়ির মধ্যবর্তী অংশটাকে বলছে তোমার এরিটি। নেক্সট হচ্ছে বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারাই কি নামে পরিচিত? আগ নামে পরিচিত। আ গয়রে। 11 নম্বর দেখো, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যে মরুদ্যান সৃষ্টি হয়, অপসারণ কার্যের ফলে মরুদ্যানের সৃষ্টি হয়। অর্থাৎ অপসারণ কার্যের ফলে কি হয়? কোনো একটা স্থানের তোমার উচ্চতাটা কিন্তু অনেকটা কমে যায়। ঠিক আমরা যেমন তোমার ওই কুঁয়োকুড়ি, ঠিক ওই রকমভাবে এত বেশি অপসারণ হয় বালির যে সে কিন্তু ওই ভৌমজল পর্যায়ে পৌঁছে যায়, তখন সেখানে জল পাওয়া যায়, সেটাকেই বলছে মরুদ্যান। এরপর দেখো, ইনসেল বার্ড ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হয়, তাকে কি বলা হয়? বোন হার্ট। ঠিক আছে, তখন তাকে বোন হার্ট বলা হয়। এরপর দেখো এখানে আমরা স্তম্ভ মেলাবো। এটা 6টা স্তম্ভ দেওয়া আছে। এটা সঠিক উত্তর কি হবে? প্রথম দেখো আছে এই বাঘসুন, বাঘসুন্ডের সঙ্গে হচ্ছে তোমার সি, অর্থাৎ মৃত্যু ফান। হ্যাঁ, তারপর দেখো আছে পাখির পায়ের ন্যায় দ্বীপ, এটা উত্তর হবে তোমার ডি, মিসিসিপি। এটা তো উত্তর আমরা করলাম। তারপর দেখো নরওয়ে, নরওয়ে উত্তরটা হবে এফ, অর্থাৎ ফিওর্ড, ফিওর্ডের দেশ বলা হয় নরওয়েকে। তারপর দেখো শিলা গঠিত মরুভূমি, শিলা গঠিত মরুভূমিকে এক কথায় কি বলে গো? হামাদা। তারপর দেখো আছে ইনসেল বার্জ, ইনসেল বার্জ হচ্ছে তোমার দ্বীপ শৈল, অর্থাৎ দ্বীপের মতো যে শৈল, অর্থাৎ মরুভূমির মধ্যে যে ছোট দ্বীপের মতো শিলা দেখতে পাওয়া যায় সেটাকে বলছে ইনসেল বার্জ। আর মালাবার উপকূল, এটা হচ্ছে তোমার ডি, টেরিস নদী। ঠিক আছে, টেরিস অঞ্চলে তোমার মালাবার উপকূল দেখতে পাওয়া যায়। আমাদের ভারতের যে উপকূলগুলো আছে, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, মালাবার উপকূল এবং উত্তর সরকার উপকূল, এগুলোর মধ্যে টেরিস কথাটি যুক্ত আছে। এরপর দেখো একটি দুটি কথাতে আমাদের উত্তর দিতে হবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? হ্যাঁ, অর্থাৎ এগুলো 1 নম্বরের প্রশ্ন, এক কথায় উত্তর দিতে হবে। তাহলে 1 নম্বর যেটা আছে সেটা এর উত্তরটা আমরা আগে করেছি। তাহলে গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করেন কে? ব্যবহার করেন চেম্বারলিন এবং স্যালিসবারি, প্রথম কিন্তু গ্রেডেশন কথাটি ব্যবহার করেন। তারপর দেখো দুটি নদীর মিলিত স্থানকে কি বলা হয়? নদী সঙ্গম। ঠিক আছে, নদী সঙ্গম বলা হয়। উত্তরটা এখানে দেখতে পারো, এই দেখো এখানে দেওয়া আছে নদী সঙ্গম। তারপর আছে দুটি নদীর মিলিত স্থানকে বলছে নদী সঙ্গম। নেক্সট বলছে শুষ্ক নদী গিরিখাত কি নামে পরিচিত? ক্যানিয়ন নামে পরিচিত। গিরিখাত এবং ক্যানিয়ন দুটো কথা আছে, তো এই তো ক্যানিয়ন নামে পরিচিত শুষ্ক, আর আর্দ্রটা তোমার গিরিখাত নামে পরিচিত। এরপর দেখো নেক্সট প্রশ্ন যেটা আছে যে নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? কোন অংশে? অবতল অংশে। উত্তল অংশ আর অবতল অংশ, একটা নদী বাঁক যখন হয় তখন একটা অংশ হয় অবতল, অন্য অংশ হয় উত্তল। অবতল অংশ থেকে ক্ষয় হয়, উত্তল অংশে গিয়ে সঞ্চয় হয়। নিয়ে অবতল অংশের ক্ষয়টা বাড়তে বাড়তে তোমার উত্তল অংশের সঞ্চয় বাড়তে থাকে এবং একটা সময় তোমার ওই যে অশ্বক্ষাকৃতি হ্রদের সৃষ্টি হয়। এরপর দেখো পরের যেটা আছে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর দ্বীপ। উত্তরটা হবে নিউমুর, দন্তরাশি হস্য ময় দীর্ঘ র।
হ্যাঁ, নেক্সট দেখো আছে 6 নাম্বার, হিমবাহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার মতো ভূমিরূপকে কি বলা হয়? তাহলে উল্টানো নৌকার মতো আকৃতি ড্রামলিন। হ্যাঁ, এই যে তোমার ড্রামলিন বা ডিমের ঝুড়ির মতো ড্রামলিনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন আছে দেখো, মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? মরুভূমিতে প্রধান শক্তি হচ্ছে তোমার বায়ু। হ্যাঁ, তাহলে আমাদের আর্দ্র অঞ্চলে নদী, মরু অঞ্চলে বায়ু এবং মেরু অঞ্চলে হচ্ছে তোমার হিমবাহ। হ্যাঁ, তারপর দেখো আছে বায়ুমণ্ডলের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? তাহলে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি মরুভূমির বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ি। তারপর দেখো যে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটা হচ্ছে আলাস্কার হোয়ার্ড, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। তারপর দেখো বালির প্রধান উপাদান কোন খনিজটি? তাহলে বালির প্রধান উপাদান হচ্ছে তোমার কোয়ার্টজ। বুঝতে পেরেছ? এই যে বালি আছে এর কোয়ার্টজ হচ্ছে তোমার বালির প্রধান খনিজ উপাদান। তারপর দেখো আছে বালি গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? তাহলে বালি গঠিত মরুভূমি সাহারাতে আর্গ নামে পরিচিত। রেপ, উত্তর হবে আর্গ। তারপর দেখো আছে বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম লেখো। সেটা হলো তোমার অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলে রাখি, যদিও প্রশ্নের মধ্যে নেই, তবুও আমি তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, মরুভূমি অঞ্চলে যে বালি পাওয়া যায় সেই বালি কিন্তু কনস্ট্রাকশানের কাজে লাগে না। বুঝতে পেরেছ? কনস্ট্রাকশন মানে আমাদের বাড়ি তৈরির জন্য যে বালি ব্যবহার করা হয় সেটা কিন্তু নদীর বালি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছ? তাহলে তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মরুভূমিতে এত বালি তো আছে, তাহলে বালি এত কম কেন হচ্ছে? সেখানকার বালি তো আমরা বাড়ি তৈরির কাজে ব্যবহার করতে পারি, কিন্তু সেটা কিন্তু হয় না। তার কারণ হচ্ছে মরুভূমির যে বালি আছে সেটা অনেকটা ধুলোর মতো। আমরা যেমন রাস্তাতে যে ধুলো দেখতে পাই অনেকটা মাটি আর বালির মাঝামাঝি, ঠিক সেই রকম হয় মরুভূমির বালি। এই বালি কিন্তু তোমার কনস্ট্রাকশনের কাজে কিন্তু লাগানো হয় না। যার জন্য কি হয়, মরুভূমির দেশ যেগুলো আছে সাহারা, কালাহারি, নামিবো, এই যে তোমার প্রচুর মানে একটা বিস্তীর্ণ এলাকা মরুভূমি, তো সেখানে সেই সমস্ত দেশে আফ্রিকাতে যেন ধরো বেশিরভাগ অংশটাই মানে ভূমি ব্যবহার করা যায় না, মরুভূমির অংশটা বেশি, তো তারা অন্য দেশ থেকে বালি নিয়ে আসছে কনস্ট্রাকশনের কাজের জন্য। কেন আনছে? তার কারণ হচ্ছে ওইটাই যে ওই বালি কিন্তু কনস্ট্রাকশনের পক্ষে উপযুক্ত হয় না। যাই হোক, এটা তোমাদের এক্সট্রা কথা আমি বলে রাখলাম। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেটা প্রথম হচ্ছে যে নগ্নিভবন কাকে বলে? তাহলে নগ্নিভবন আমরা প্রত্যেকেই জানি যে নগ্নিভবন হচ্ছে তোমার ওই যে আবহবিকার এবং ক্ষয়ীভবন দুটো মিলে হচ্ছে তোমার নগ্নিভবন। তাহলে দেখো নগ্নিভবনের ডেফিনেশন যদি আমরা দিতে চাই, এই বইয়ে দেখো কীভাবে দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে যে নগ্নিভবন হচ্ছে তোমার আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় ইজুগোলটা হচ্ছে তোমার নগ্নিভবন। হ্যাঁ, তাহলে নগ্নিভবন ডেফিনেশনটা পারলে। এরপর দেখো আছে পর্যায়নের সংজ্ঞা দাও। তাহলে পর্যায়ন জিনিসটা কি? পর্যায়ন ওই যে ক্ষয় এবং এই যে এখানে যেটা দেওয়া আছে পর্যায়ন, দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আমরা এখানে যে পড়লাম, যে প্রক্রিয়ায় সমতল এবং বন্ধুর ভূমিভাগ সমতলে পরিণত হয় তাকে পর্যায়ন বলে। বা এখানেও দেখো আমরা আলোচনা করেছি আরোহণ এবং অবরোহণ এর সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন। এটাকে তোমরা ডেফিনেশন হিসাবে দিতে পারো, এক কথাতে খুব সুন্দর উত্তর কিন্তু হবে। তারপর দেখো আছে জলবিভাজিকার সংজ্ঞা দাও। তাহলে জলবিভাজিকা কোনটাকে বলা হয়? জলবিভাজিকা হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী যে উচ্চভূমি সেটাকে বলছে জলবিভাজিকা। যে পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে সেই উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলকে জলবিভাজিকা বলে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে জলবিভাজিকা হলো ধারণ অববাহিকা কি? তাহলে ধারণ অববাহিকা তোমার ধারণ অববাহিকা মানে কি? ধারণ, যেখান থেকে নদী তার জল ধারণ করে অর্থাৎ গ্রহণ করে, সেটাই হচ্ছে তোমার ধারণ অববাহিকা। তাহলে ধারণ অববাহিকার যদি আমরা ডেফিনেশন দিতে যাই, দেখো এখানেই পাবো আমরা ধারণ অববাহিকা। এই যে ধরো এখানে দেওয়া আছে জলধারা বা হামজা, এই জায়গাতে তোমার ক্ষয়সীমা নগ্নিভবন এবং যে জায়গাতে তোমার যে স্থান থেকে তোমার নদী তার জল সংগ্রহ করছে সেটাকে হচ্ছে ধারণ অববাহিকা। যে অববাহিকার যেসব অংশ থেকে বিভিন্ন স্রোতধারার মাধ্যমে জল সংগ্রহ করে নদী প্রবাহিত হয় সেই সমগ্র এলাকাটি প্রান্তকে একটি রেখা দ্বারা সীমায়িত করলে তাকে নদীর ধারণ অববাহিকা বলা হয়। হ্যাঁ, তাহলে অববাহিকা এবং ধারণ অববাহিকা দুটো জিনিস আমরা বুঝলাম। এরপর দেখো যেটা আছে যে ধারণ অববাহিকার পরে যেটা দিয়েছে যে পলল শঙ্কু কি? তাহলে পলল শঙ্কু
পলল শঙ্কু তোমার পলির মাধ্যমে শঙ্কু আকৃতির যে ভূমিরূপ হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, সেটা হচ্ছে পলল শঙ্কু। দেখো, নদীর সঞ্চয় কাজ এবং অবক্ষেপের ফলে গঠিত ভূমিরূপ পলি শঙ্কু বা পলল শঙ্কু। পার্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে, তখন নদী উপত্যকার হঠাৎ ঢাল কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা এবং স্রোতের বেগ দুই কিন্তু কমে যায়। এই অবস্থায় নদী উপত্যকায় পলি, কাঁকড়, নুড়ি, বালি প্রভৃতি শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে পলি শঙ্কু বা পলল শঙ্কু বলা হয়। উদাহরণ হিসাবে হিমালয়, রকি প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বতের পাদদেশে পলি শঙ্কু কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা আছে সেটা প্রপাতকূপ। প্রপাতকূপটা কি? তাহলে দেখো, প্রপাতকূপ আমরা প্রপাতের নিচে যে কূপ সেটাই হচ্ছে প্রপাতকূপ, তাই না? জলপ্রপাতের নিচে যে কূপ বা গর্ত সেটাই হচ্ছে প্রপাতকূপ। এই দেখো, এটা হচ্ছে জলপ্রপাত। এই জলপ্রপাতের উপর থেকে জল যখন নিচে যখন পড়ে, তখন এই সমস্ত স্থানে যে কোমল শিলা থাকে, সেই কোমল শিলাটা গর্তের মতো আকার ধারণ করে এবং কঠিন শিলাটা তোমার উঁচু হয়ে থাকে, এইরকম আকৃতি ধারণ করে, তখন সেটাকে বলছে প্রপাতকূপ। তাহলে প্রপাতকূপ বলছে জলপ্রপাত সজোরে আছড়ে পড়ার ফলে তার নিচে প্রবল জলস্রোতের আঘাত এবং জলঘূর্ণির সৃষ্টি হওয়া বুদবুদের ক্ষয়ের মাধ্যমে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয়, একে প্রপাতকূপ বলে। নেক্সট যেটা আছে সেটা দেখো, প্রপাতকূপের পর আছে তোমার নুনাটাক্স কি? নুনাটাক্স কি? নুনাটাক্স হচ্ছে তোমার আমাদের এই জায়গাতে দেখো নুনাটাক্স দেওয়া আছে। মহাদেশীয় হিমবাহ, দেখো অ্যান্সারটা দেখো, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শিখর দেশকে বলা হয় নুনাটাক্স। হ্যাঁ, তাহলে পর্বতের শিখর যখন বরফমুক্ত থাকে তখন সেটিকে বলছে তোমার নুনাটাক্স, আর অন্য কোনো কিছু নয়। এরপর দেখো পরের প্রশ্ন আছে নেভে কোন জিনিসটাকে বলা হয়? নেভে। তাহলে দেখো, বরফ যখন সৃষ্টি হয় না, তখন তিনটে স্তরে সৃষ্টি হয় বা হিমবাহ। হ্যাঁ, তো নেভে, ফার্ন এবং বরফ। তো নেভেটা হচ্ছে সব থেকে তোমার কম ঘনত্বের বরফ, বুঝতে পেরেছো? সেটাই হচ্ছে নেভে। তো নেভে জানতে গেলে আমাদেরকে যে বরফের যে ইয়েটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো নেভে, এই যে এখানে দেখো বরফের উৎপত্তি কী করে হয়। তো এইখানে যে তিনটে স্তর আমি তোমাদের বললাম, এই তিনটে স্তরের প্রথম পর্যায়টা হচ্ছে নেভে। তাহলে দেখো বলছে হিমরেখার ঊর্ধ্বে প্রবল সত্যের কারণে তুষারপাত ঘটে, সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলোর মতো হয়, একে নেভে বলা হয়। এখানে কিন্তু সব থেকে হালকা এবং বায়ুর পরিমাণটা এখানে বেশি থাকে। নেভের উপর পুনরায় তুষারপাতে নিচের তুষারের দৃঢ়তা এবং ঘনত্ব বাড়ে, এটি হলো ফার্ন। ফার্ন আরও জমাটবদ্ধ হয়ে দৃঢ় বরফের স্তূপে পরিণত হয় এবং অভিকর্ষের টানে নেমে আসে, একে বলা হয় হিমবাহ। তাহলে তিনটে স্তর, নেভে, ফার্ন এবং হিমবাহ। এরপর হিমবাহ বা বরফ। এরপর দেখা আছে পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? তাহলে পাদদেশীয় হিমবাহ মানে কি? পর্বতের পাদদেশে যে হিমবাহ গঠিত হয় তখন সেটাকে বলছে পাদদেশীয় হিমবাহ। পর্বতের পাদদেশের হিমবাহটা হচ্ছে তোমার পাদদেশীয় হিমবাহ। এরপর উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ। দেখো হিমবাহের যে শ্রেণী বিভাগগুলো আছে না, এই যে ক নাম্বার হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহ, তারপর উপত্যকা হিমবাহ, তারপর দেখো আছে পাদদেশীয় হিমবাহ। তাহলে উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে উপত্যকার হিমবাহ তোমার নেমে এসে না গলে অবস্থান করে, এটি পাদদেশীয় হিমবাহ নামে পরিচিত। উচ্চ অক্ষাংশে প্রায় সমুদ্র তল বরাবর পাদদেশীয় হিমবাহ অবস্থান করে। আলাস্কার মালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। হয়েছে? তাহলে পাদদেশীয় হিমবাহটা হলো। এরপর দেখো আছে ক্রেভাস কি? তাহলে ক্রেভাস তো তোমাদের বাঘসুনটাই সৃষ্টি হয় তোমার ক্রেভাসে, অর্থাৎ যে তোমার পার্বত্য অঞ্চলে যে বাঘসুন সৃষ্টি হয় প্রথম, তারপর ভূমি এবং বরফের যে মধ্যে যে পার্থক্য, সেই এর ফলে তোমার ক্রেভাসের সৃষ্টি হয়। তাহলে দেখো ক্রেভাস যদি আমরা বলতে চাই, এই দেখো ক্রেভাস, এই যে এই জায়গাতে দেওয়া আছে ক্রেভাস, প্রথমে বাঘসুন তারপর ক্রেভাস। তাহলে দেখো প্রথমে কি বলছে যে হিমবাহের মধ্যে ফাঁক বা ফাটল বাঘসুন, উঁচু পর্বত থেকে উপত্যকা মধ্য দিয়ে হিমবাহ নামার সময় আগে জমে থাকা বরফ স্তূপ এবং নামতে থাকা হিমবাহের মধ্যে যে ফাঁক বা গ্যাপের সৃষ্টি হয় তা হলো তোমার বাঘসুন। এই ফাঁক হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত হলে তাকে বলছে তোমার ক্রেভাস। অর্থাৎ প্রথমে বাঘসুন সৃষ্টি হয়, তারপর সৃষ্টি হয় তোমার ক্রেভাস। এই দেখো, এই যখন কোনো ক্রেভাসের সৃষ্টি হয় তখন কিন্তু পর্বতারোহী কি করে, ওই জায়গাতে কোনো একটা কিছু সিঁড়ি বা কিছু একটা দিয়ে পরে তারা কিন্তু সেটাকে অতিক্রম করার চেষ্টা করে। এগুলো তোমরা যদি ওই দার্জিলিংয়ের যে
মিউজিয়ামটা আছে না, বা চিড়িয়াখানাটা আছে, ওইখানে গেলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। অর্থাৎ ওখানে আমরা পুরোপুরি গিয়ে মানে সামনে থেকে দেখতে পারবো যে কিভাবে এই ক্রেভাস বা বাঘচুলকে মানুষ অতিক্রম করে। এরপর দেখো, তারপর দেখো আছে ক্রেভাস কি। এবার দেখো মধ্য গ্রাবরেখা কাকে বলে। তাহলে মধ্য গ্রাবরেখাকে আমরা ধরো আমাদের হিমবাহের বহন কার্যের ফলে বা সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যে ওই একটা ভূমিরূপ হচ্ছে তোমার গ্রাবরেখা। তো গ্রাবরেখাকে দেখো এই তিনটে ভাগে ভাগ করছে। পার্শ্ব গ্রাবরেখা অর্থাৎ হিমবাহের পাশে সৃষ্টি হয়, মধ্য গ্রাবরেখা অর্থাৎ হিমবাহের মধ্যে সৃষ্টি হয়, এবং প্রান্ত গ্রাবরেখা মানে যেটা পাশে সৃষ্টি হয়। এবার তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে মধ্য গ্রাবরেখা। তাহলে বলছে দুটি হিমবাহ দুদিক থেকে এসে একসঙ্গে মিলিত হলে উভয়ের মধ্যবর্তী অংশ আর একটি গ্রাবরেখার সৃষ্টি হয়, একে মধ্য গ্রাবরেখা বলে। দুই এর বেশি হিমবাহ মিলিত হলে একাধিক মধ্য গ্রাবরেখার সৃষ্টি হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার মধ্য গ্রাবরেখা। নেক্সট দেখো যেটা আছে, বলছে দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো। হ্যাঁ, দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমি। তাহলে দক্ষিণ গোলার্ধের মরুভূমি মানে তোমার আমাদের যে আফ্রিকা যে আছে সেখানে তোমার দক্ষিণ গোলার্ধ। দেখো এই যে তোমার পৃথিবীর যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দেখো তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। তাহলে এইটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে নিরক্ষরেখা। এখান থেকে পৃথিবীর দুটো গোলার্ধে ভাগ হচ্ছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধের মরুভূমি কি আছে? সাহারা আছে, তারপর সেনেরান আছে। আর দক্ষিণ গোলার্ধের মরুভূমি কালাহারি, প্যাটাগোনিয়া, নামিবো, আটাকামা, সেচুরা, এগুলো হচ্ছে তোমার। তারপরে অস্ট্রেলিয়ার মধ্যে আছে তোমার গ্রেট ভিক্টোরিয়া, গ্রেট স্যান্ডি, গিবসন, এগুলো হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধের মরুভূমি। তাহলে এইগুলোর মধ্যে যে কোনো দুটোর নাম তোমরা দিতে পারো। নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে ইনসেল বার্ডস কাকে বলে। তাহলে ইনসেল বার্ডস আমাদের যে মরু অঞ্চলে যে তোমার ক্ষয়কার্য হয় বা পেডিপ্লেন সৃষ্টি হয়, সেই পেডিপ্লেনের মধ্যে যে উঁচু ভূমিটা থাকে সেটাকে ইনসেল বার্ডস বলা হয়। দেখো মরু অঞ্চলে ইনসেল বার্ডস কী বলছে, বলছে মরুভূমি বা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে বায়ুপ্রবাহ ও অস্থায়ী জলধারা বা ওয়াদির মিলিত ক্ষয়কার্যের ফলে অনেক সময় এইসব অঞ্চলে স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এইসব অনুচ্চ টিলাকে ইনসেল বার্ড বলা হয়। বৈশিষ্ট্য কি, বলছে যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এইসব টিলার মতো পাহাড়ের 1 নম্বর উচ্চতা খুব কম, 2 নম্বর হচ্ছে তোমার পাহাড়ের গায়ের ঢাল খুব বেশি, 3 নম্বর হচ্ছে তার গাত্রভাগ হয় মসৃণ, 4 নম্বর হচ্ছে দেখতে গোলাকার হয়। উদাহরণ হচ্ছে আফ্রিকার কালাহারি মরুভূমিতে অসংখ্য ইনসেল বার্ড দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার ইনসেল বার্ড। নেক্সট দেখো আছে ওয়াটার টেবিল বা জলপিট কাকে বলে। তাহলে ওয়াটার টেবিল বা জলপিট, এখানে দেখো দেওয়া আছে ওয়াটার টেবিল, এটা ভৌমজলের একটা অংশ। দেখো ওয়াটার টেবিল বা জলপিট বলছে ভূগর্ভে ভৌমজল স্তরের উপরের প্রান্তিক পৃষ্ঠ হচ্ছে তোমার ওয়াটার টেবিল বা জলপিট। নেক্সট দেখো আছে গ্রেট গ্রিন ওয়াল বলতে কি বোঝো। তাহলে গ্রেট গ্রিন ওয়াল আমরা যেমন গ্রেট ওয়াল যেমন চায়নাতে দেখতে পাই, ঠিক তেমনি তোমার এই যে আমাদের আফ্রিকা মহাদেশে আছে তোমার গ্রেট গ্রিন ওয়াল। তাহলে এটা কি বলছে, অবনমন থেকে ভূমিকে রক্ষা, মরুভূমির প্রসার রোধের উদ্দেশ্যে আফ্রিকা ইউনিয়ন, যার সদস্য সংখ্যা হচ্ছে তোমার 55টি, আফ্রিকা সাহারা মরুভূমির দক্ষিণ সংলগ্ন 11টি দেশে পূর্বে জিবুতি থেকে পশ্চিমে সেনেগাল পর্যন্ত 7,775 কিলোমিটার দীর্ঘ 15 কিলোমিটার বিস্তৃত বা প্রস্থ অঞ্চল জুড়ে অরণ্য প্রাচীর নির্মাণ শুরু করে 2007 সালে। একেই বলা হয় গ্রেট গ্রিন ওয়াল। অর্থাৎ প্রচুর পরিমাণে স্বাভাবিক উদ্ভিদকে লাগিয়ে বা গাছ লাগিয়ে তোমার মরুভূমির প্রসার রোধের জন্য আফ্রিকাতে যে সাহারা মরুভূমি আছে তার দক্ষিণ অংশে যে তোমার গ্রিন ওয়ালটা সৃষ্টি করা হয়েছে, দেখো তার ছবিটা দেওয়া আছে, এটাকে বলছে তোমার গ্রেট গ্রিন ওয়াল বা অরণ্য প্রাচীর। এরপর গ্রেট গ্রিন হলো। এবার দেখো আমাদের বড় প্রশ্ন করতে হবে বা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, যার প্রত্যেকটার মান থাকছে 3। প্রথমে আছে যে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য আমাদের তো আলোচনার বিষয়ই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, এবং এর যদি আমরা বৈশিষ্ট্যগুলি দেখি তাহলে দেখো এই যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে উঁচু স্থান নিচু হয় এবং নিচু স্থান ধীরে ধীরে ভরাট হয়ে উঁচু হয়ে যায়। এই হচ্ছে তোমার এটা
ক্ষয়ের মাধ্যমে হয়, এটা সঞ্চয়ের মাধ্যমে হয়। 2 নম্বর হচ্ছে অংশগ্রহণকারী শক্তিগুলি, যেমন তোমার সৌরশক্তি, নদী প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি কোথাও এককভাবে আবার কোথাও সম্মিলিতভাবে কাজ করে। যেমন ধরো নদী কিন্তু এককভাবে কাজ করছে, কিন্তু যখন হিমবাহ, বায়ু এগুলো কাজ করছে না, তখন কিন্তু তোমার কি হচ্ছে, বায়ু এবং নদীর মিলিত কাজ আছে, হিমবাহ এবং নদীর মিলিত কাজ আছে, বা জলের মিলিত কাজ আছে, হিমবাহ এবং জলের মিলিত কাজ আছে। তো যাই হোক, জলটা কিন্তু তোমার দরকার। যেখানে জল নেই সেখানে কিন্তু পরিবর্তন সহজে করা যায় না। যেগুলো ভূমিরূপ পরিবর্তন হয় সেগুলো কিন্তু কি খুবই নগণ্য, বুঝতে পেরেছো? যার জন্য কি আমরা যখন নদী ছাড়া যখন হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ এগুলো যখনই পড়ছি না, এর মধ্যে দেখো যখন বায়ু থাকছে তখন কিন্তু কি হচ্ছে, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ আমাদেরকে পড়তে হচ্ছে, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ আমাদেরকে পড়তে হচ্ছে। তাহলে কি হচ্ছে, তার কারণ কি, জল ছাড়া কিন্তু ভূমিরূপের যে বিস্তর পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়। তারপর দেখো 3 নম্বর হচ্ছে অত্যন্ত ধীর গতিতে কাজ করে। তাহলে এই হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়া বৈশিষ্ট্য। তারপর দেখো আছে আরোহণ এবং অবরোহণ, এর মধ্যে পার্থক্য কী? তাহলে আরোহণ এবং অবরোহণ মানে কি, ক্ষয় এবং সঞ্চয়। এখানে আরোহণ মানে হচ্ছে তোমার সঞ্চয়, আর অবরোহণ মানে হচ্ছে তোমার ক্ষয়। এই দুটোর মধ্যে পার্থক্য দেখো এখানে খুব সুন্দর করে দিয়েছে। প্রথমে বলছে যে অবরোহণ বা ক্ষয়ের ফলে মাধ্যমে, অবরোহণ মানে হচ্ছে তোমার ক্ষয়, এখানে ক্ষয়, আর এটা হচ্ছে সঞ্চয়। তাহলে যখনই তোমার ক্ষয় আর সঞ্চয় দুটো জিনিস লিখে নেবে তখনই কিন্তু তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। তাহলে ক্ষয়ের মাধ্যমে কি হয়, ভূপৃষ্ঠের উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের ফলে সমপ্রায় ভূমিতে পরিণত হয়, আর এখানে কি ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয়। তারপর দেখো ভূমির উচ্চতা এখানে হ্রাস পায়, আবার এখানে অবরোহণের ফলে কিন্তু উচ্চতা বৃদ্ধি পায়। অবরোহণের ফলে তোমার প্রাকৃতিক শক্তি ক্ষয়ের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়, অন্যদিকে আরোহণের ফলে তোমার কি হয়, শক্তির সঞ্চয়ের ফলে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার দেখো অবরোহণ আবহবিকারের মাত্রা, প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় করার ক্ষমতা, পুঞ্জিত ক্ষয় ইত্যাদি অবরোহণের নিয়ন্ত্রক। অন্যদিকে আরোহণের নিয়ন্ত্রক কি, ভূমির ঢাল, পলি ও বালির পর্যাপ্ত এবং নিয়মিত যোগান হলো তোমার আরোহণের নিয়ন্ত্রক। তাহলে এই হচ্ছে আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, নদীর বহন কার্যের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। তাহলে দেখো নদীর যে তোমার বহন করছে, মেন কাজ তো 3টে, ক্ষয়, বহন এবং সঞ্চয়। তো বহন কাজের ফলে দেখো এই যে ভূমিরূপগুলো আছে, বহন কাজ, নদী বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, বালি, কাদা প্রভৃতি বহন করে। এই বহন ক্ষমতা তার জলের পরিমাণ, গতিবেগের উপর নির্ভর করে। তাহলে দুটো জিনিস কিন্তু আছে, এই বহনের উপরে নির্ভর করেই কিন্তু তোমার ওই ষষ্ঠ ঘাতের সূত্র, হ্যাঁ, ওটা কিন্তু তোমার আছে। অর্থাৎ নদীর বেগ যদি দ্বিগুণ হয় তার বহন ক্ষমতা কিন্তু তোমার 6 গুণ বেড়ে যায়, এটাই হচ্ছে তোমার কথা। তো জলের পরিমাণ হচ্ছে 4টি প্রক্রিয়ায় নদী বহন সম্পাদন করে। একটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া এবং আকর্ষণ বা টান প্রক্রিয়া। হ্যাঁ, তো এগুলো তোমরা মোটামুটি বুঝতে পারবে যে দ্রবণ প্রক্রিয়া মানে যখন দ্রবীভূত হয়ে যায়, যেগুলো তোমার লবণ, জিপসাম, চুনা পাথর প্রভৃতি। ভাসমান প্রক্রিয়া মানে অনেক সময় ছোট ছোট বা হালকা প্রকৃতির যে কম ওজনের বালি, পাথর, কাঁকড় এগুলো ভাসমান প্রক্রিয়া যায়। লম্ফদান প্রক্রিয়া অপেক্ষাকৃত বড় আকৃতির যে পাথর, নুড়ি বালি থাকবে সেগুলো লম্ফদান প্রক্রিয়া যায়। আর আকর্ষণ বা টানের মাধ্যমে বলছে নদীগর্ভে পতিত নানা আকারের ভারী পাথরখণ্ড স্রোতের টানে নদীর তলদেশে গিয়ে বোঝা হিসেবে গড়িয়ে অন্যত্র কিন্তু বাহিত হয়। নদীবাহিত বিভিন্ন বস্তুর মধ্যে আকর্ষণ প্রক্রিয়ার সাহায্যে, দেখো এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা দিয়েছে যে আকর্ষণ প্রক্রিয়ার সাহায্যে পরিবাহিত বস্তুর পরিমাণ কিন্তু সর্বাধিক। বাকি যেগুলো পদ্ধতি আছে সেখানে কিন্তু ওদের পরিমাণটা কিন্তু কম বা নগণ্য বলতে পারো। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, বলছে আই এবং ভি আকৃতির উপত্যকা কিভাবে সৃষ্টি হয়। তাহলে আই আকৃতি হচ্ছে গিরিখাত, আর আই আকৃতি হচ্ছে ক্যানিয়ন, আর ভি আকৃতি হচ্ছে তোমার গিরিখাত। এটা তোমার হিমবাহের ফলে সৃষ্টি হয়, এটা তোমার নদীর ফলে সৃষ্টি হয়। তাহলে দেখো এখানে গিরিখাত এবং ক্যানিয়ন দুটোই দেখো এখানে দেওয়া আছে, গিরিখাত, ক্যানিয়ন। এটা হচ্ছে ক্যানিয়নটা হচ্ছে আই আকৃতির, আর ভি আকৃতির হচ্ছে তোমার ওই গিরিখাত। এই দুটোর মধ্যে পার্থক্য হলেই তোমার এই দুটোকে করা যাবে। তাহলে ভি আকৃতি কোথায় দেখা যায়, আর্দ্র অঞ্চলে বা নদী গঠিত অঞ্চলে। ক্যানিয়ন কোথায় দেখতে পাওয়া যায়, মরুপ্রায় শুষ্ক অঞ্চলে তোমার ক্যানিয়ন সৃষ্টি হয়, যেখানে বৃষ্টি বিরল। তারপর দেখো গিরিখাত তোমার অতি উচ্চ ভঙ্গিল পর্বত, অন্যদিকে ক্যানিয়ন হচ্ছে তোমার মরুপ্রায় উচ্চভূমি। তারপর দেখো গিরিখাত হচ্ছে উৎপত্তিকালে নিম্ন ক্ষয়ের সঙ্গে সামান্য পার্শ্বক্ষয় হয়ে থাকে, আর ক্যানিয়নে কিন্তু শুধুমাত্র নিম্নক্ষয় হয়, পার্শ্বক্ষয় কম হয় বলেই কিন্তু আয় আকৃতির হয়ে থাকে। আর দেখো গিরিখাত অত্যন্ত গভীর এবং সংকীর্ণ, ওদের ক্যানিয়ন হচ্ছে অতি গভীর এবং অতি সংকীর্ণ। হ্যাঁ, এরপর দেখো তাহলে ভি এবং আয় আকৃতি হলো। এবার চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদের উৎপত্তি লেখো। তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ
এই যে দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ তোমাদের প্রত্যেকের বইয়ে থাকবে, এখানে বোঝানোর কিছু নয়। প্রথমেই তোমার মিয়েন্ডারের সৃষ্টি হয় বা নদী বাঁক, এবং নদী বাঁক থেকে যখন বাড়তে থাকে অর্থাৎ অবতল অংশে তোমার সঞ্চয় এবং উত্তল অংশে সঞ্চয় আর অবতল অংশে ক্ষয় হতে হতে যখন নদী বাঁকটা বেড়ে যায় তখন কি হয়, নদী সোজাসুজি প্রবাহিত হয় এবং এই অংশটা বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে। এই যে তোমার 4টে স্টেজ আছে, এই 4টে স্টেজের ছবি কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবার এই ঘোড়ার খুরের মতো বিচ্ছিন্ন হয়ে থেকে যাচ্ছে, এটাকে বলছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নেক্সট দেখা হচ্ছে পলল শঙ্কু ও পলল ব্যজনী এক নয়, লেখো। তাহলে পলল শঙ্কু এবং পলল ব্যজনী দুটো জিনিস কিন্তু এক নয়। পলল শঙ্কু যেটা শঙ্কুর মতো আকৃতি বিশিষ্ট, আর ব্যজনী মানে যেটা পাখার মতো, ফ্যান। ঠিক আছে, দুটোর ইংলিশ হলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। পলল ব্যজনী মানে হচ্ছে অ্যালুভিয়ান ফ্যান, ঠিক আছে, বা হাত পাখার মতো যেটা হয়। আর পলল শঙ্কু মানে যেটা শঙ্কুর মতো আকৃতি বিশিষ্ট। তাহলে পলল শঙ্কু হচ্ছে যে পর্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন সমভূমিতে আসে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা এবং স্রোতের বেগ দুটোই হঠাৎ কমে যায়। এই অবস্থায় নদী উপত্যকায় পলি, কাঁকড়, নুড়ি, বালি প্রভৃতি শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠিত হয় তাকে পলি শঙ্কু বলা হয়। আর পলল বেজনী কোনটাকে বলছে, সমভূমি অঞ্চলে নদী পলি শঙ্কুর ওপর দিয়ে নানান খাতে প্রবাহিত হলে পলি শঙ্কুটি অর্ধ গোলাকার আকৃতি ধারণ করে, অনেকটা হাত পাখার মতো দেখতে। অর্ধ গোলাকার এই ভূমিরূপটি পলল বেজনী নামে পরিচিত। অসংখ্য পলল বেজনী পরস্পর যুক্ত হয়ে পাদদেশীয় সমভূমিতে পরিণত হয়। উদাহরণ হচ্ছে তোমার হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি পর্বতের পাদদেশবর্তী অংশে নদীতেই কিন্তু পলল বেজনী দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার পলল শঙ্কু এবং পলল বেজনী। এরপর দেখো আছে যে পলল বেজনী এবং বদ্বীপের মধ্যে পার্থক্য। পলল বেজনী এবং বদ্বীপের মধ্যে পার্থক্য, পলল বেজনী এবং বদ্বীপ। তাহলে পলল বেজনী অর্থাৎ যেখানে তোমার অ্যালুভিয়ান ফ্যানের সৃষ্টি হচ্ছে, আর বদ্বীপ কি হচ্ছে তোমার নদী মোহনাতে সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো, এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে দেখো পলল বেজনী পর্বতের পাদদেশে বা মধ্যগতির শুরুতে নদীর সঞ্চয় কার্যের ফলে ত্রিকোণাকার ভূমিরূপ, অন্যদিকে বদ্বীপ হচ্ছে নদীর নিম্ন গতিতে শেষে মোহনায় সঞ্চয় কার্যের ফলে ত্রিকোণাকার ভূমিরূপ। অন্যদিকে পলল বেজনী দেখতে শঙ্কু বা হাত পাখার মতো, অন্যদিকে দ্বীপ হচ্ছে তোমার ডেল্টা বা বয়ের মতো। অন্যদিকে নুড়ি, বালি, পলি দ্বারা গঠিত এই ভূমিরূপ বেশ ঢালু এবং অনুর্বর হয়। অন্যদিকে বদ্বীপ হচ্ছে সূক্ষ্ম পলি দ্বারা গঠিত এই ভূমি সমতল এবং উর্বর হয়। নেক্সট দেখো আছে যে পলল বেজনী প্রধান নদীর অসংখ্য শাখায় ভাগ হয়ে বিনুনি নদী সৃষ্টি করে, অন্যদিকে বদ্বীপ প্রধান নদীর বিভিন্ন শাখায় ভাগ হয়ে সাগরে মেশে। তাহলে এই হচ্ছে তোমার পলল বেজনী এবং বদ্বীপের মধ্যে পার্থক্য। নেক্সট দেখো আছে সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সম্পর্কে লেখো। তাহলে দেখো সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের ফলে কিন্তু কি হচ্ছে, ওই অঞ্চলের উপকূল অঞ্চলে তোমার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে কি হচ্ছে দেখো, এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে লোহা চড়া দ্বীপ বলছে হুগলি নদীর মোহনায় এই দ্বীপটি 2006 সালে সমুদ্রতল বৃদ্ধি, উপকূল ক্ষয়, ঘূর্ণিঝড় প্রভৃতি কারণে অবলুপ্ত হয়। আগে এখানে প্রায় 6,000 মানুষ বাস করত, এখন সবাইকে কিন্তু সরতে হয়। তারপর দেখো নিউমুরটা কি, বাংলাদেশে আছে 10,000 বর্গ কিলোমিটার এলাকার দ্বীপটি 1970 সালে হাড়িয়া ভাঙ্গা নদীর মোহনায় জেগে ওঠে। 2010 সালে জলতল বৃদ্ধির কারণে ডুবে যায়। এই দ্বীপে কোনো জনবসতি গড়ে ওঠেনি। ঘোড়ামারা বলছে 1975 সালে এই দ্বীপটির ক্ষেত্রফল ছিল 8.5 কিলোমিটার। উপকূলের ক্ষয়, জলতল বৃদ্ধির কারণে এখন মাত্র 4.4 বর্গ কিলোমিটার আছে। একসময় এখানে জনসংখ্যা ছিল 40,000, কিন্তু বিশ্ব উষ্ণায়নে, জলতলের উচ্চতা বৃদ্ধি, উপকূল ক্ষয় ইত্যাদি কারণে অধিকাংশ মানুষকে কিন্তু এখানে সরতে হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার সুন্দরবন অঞ্চলের অবস্থা। এরপর আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাহলে ওইগুলি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। তারপর দেখো আছে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। তাহলে দেখো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে প্রথম কি, মোহনার কাছে নদী বা সমুদ্রের স্রোত বেশ কমতে থাকে। 2 নম্বর হচ্ছে নদী তার মোহনায় যে অংশে সাগর, উপসাগর, হ্রদে পড়বে সেখানকার গভীরতা কম হওয়া প্রয়োজন। 3 নম্বর হচ্ছে তোমার নদীর জলের অবক্ষেপণযোগ্য পলির পরিমাণ বেশি হতে হয়। 4 নম্বর হচ্ছে নদীবাহিত পলি দ্রুত অধক্ষিপ্ত হওয়ার জন্য নদীর মোহনায় সমুদ্রের তলদেশে লবণতা বেশি হওয়া প্রয়োজন। 5 হচ্ছে যে নদী মোহনায় সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতার চেয়ে বেশি হওয়ার জন্য নদী মোহনায় জোয়ার ভাটা আধিক্য কম হওয়া বাঞ্ছনীয়। 6 হচ্ছে নদী মোহনায় প্রচুর পলি সঞ্চয়ের জন্য নদী অববাহিকার আয়তন বেশি হওয়া প্রয়োজন। এছাড়া উন্মুক্ত সমুদ্রের তুলনায় স্থলবেষ্টিত সমুদ্রে বেশি নদী পতিত হলে বদ্বীপ গঠনের হার বৃদ্ধি পায়। এবার এই হচ্ছে তোমার বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ।
পৃথিবীর এরপর দেখো যেটা আছে বদ্বীপ গঠনের নদী মোহনের বদ্বীপ। তারপর দেখো হিমযুগ এবং অন্তর্বর্তী হিমযুগটা কি। দেখো হিমযুগ এবং অন্তর্বর্তী হিমযুগ দুটি হিমযুগের মাঝে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অন্তর্বর্তী হিমযুগ। আমরা বর্তমানে যে বসবাস করছি পৃথিবীতে এটা হচ্ছে অন্তর্বর্তী একটা হিমযুগ, বুঝতে পারছো। তাহলে দেখো এখানে হিমযুগ এবং অন্তর্বর্তী হিমযুগ বলছে প্রাচীনকালে কিছু কিছু সময় ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অংশ পুরু বরফে ঢাকা ছিল, এই যুগকে বলা হয় হিমযুগ। ভূতাত্ত্বিক ইতিহাসে দুটি হিমযুগ ছিল এবং সর্বশেষ হিমযুগটি আসে আজ থেকে প্রায় ২৬ লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে। সেই সময় পৃথিবীর 1/3 অংশ হিমবাহ ঢাকা ছিল, তবে হিমযুগ কিন্তু একটানা ছিল না, মাঝে মাঝে উষ্ণতা বেড়ে হিমবাহ ঢাকা অঞ্চল সংকুচিত হয়েছিল। এই সময়টিকে বলা হয় অন্তর্বর্তী হিমযুগ। হ্যাঁ, আমরা এখন একটি অন্তর্বর্তী হিমযুগের শেষ অবস্থায় আছি, অর্থাৎ এরপরে কিন্তু আবার যখন হিমযুগ আসবে তখন কিন্তু কি এই মানব সভ্যতা কিন্তু ধ্বংস হবে। অতএব এই জন্যই বলা হয় যে পৃথিবী যখন ধ্বংস হবে তখন কিন্তু শীতল হয়ে ধ্বংস হবে, এটাই কিন্তু এখানে বলতে চাইছে। তারপর দেখো যেটা আছে যে অন্তর্বর্তী হিমযুগ এবং অন্তর্বর্তী হিমবাহ উপত্যকার সুন্দর মোহনায় গড়ে হিমযুগ। এবার দেখো আছে মহাদেশীয় এবং পার্বত্য হিমবাহের মধ্যে পার্থক্য। তাহলে দেখো মহাদেশীয় এবং পার্বত্য হিমবাহের মধ্যে পার্থক্য তোমরা প্রত্যেকেই পারবে। মহাদেশীয় হিমবাহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে এবং পার্বত্য হিমবাহ পর্বতে থাকে। এই দেখো বলছে উচ্চ অক্ষাংশ এবং মেরু প্রদেশে থাকা সুবিশাল বরফের স্তূপ, যেমন আন্টার্কটিকা, এটা হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহ, বুঝতে পেরেছো। আর পার্বত্য হিমবাহ হচ্ছে পার্বত্য উপত্যকায় নেমে আসা বরফের স্তূপ। মহাদেশীয় হিমবাহ উচ্চ অক্ষাংশে মহাদেশ জুড়ে বিস্তৃত, আর পার্বত্য হিমবাহ নিম্ন এবং মধ্য অক্ষাংশে সুউচ্চ পর্বত ও পার্বত্য উপত্যকা জুড়ে বিস্তৃত হয়। মহাদেশীয় হিমবাহ অত্যন্ত ধীর গতি সম্পন্ন, আর পার্বত্য হিমবাহ গতি মহাদেশীয় হিমবাহের তুলনায় বেশি, যদিও দুটোই কিন্তু ধীর, বুঝতে পারছো। দুটোরই গতি কিন্তু খালি চোখে লক্ষ্য করা যায় না, কিন্তু তবুও মহাদেশীয় হিমবাহ থেকে কিন্তু পার্বত্য হিমবাহের গতিটা বেশি। এরপর দেখো এর গভীরতা বেশি, সর্বোচ্চ প্রায় ৪,৫০০ মিটার, বুঝতে পারছো। একটা ভূমির ওপরে ৪,৫০০ মিটার পুরু বরফের স্তর, সেটা হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহ। অন্যদিকে এর গভীরতা কত, ২০ থেকে ৩০ মিটার। মহাদেশীয় হিমবাহ হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে, আর পার্বত্য হিমবাহে কি অক্ষাংশ ভেদে হিমরেখা বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। এই বিভিন্ন উচ্চতায় অবস্থান করে বলেই কিন্তু তোমার হিমবাহের সৃষ্টিটা হয়ে থাকে। এরপর দেখো বৈশিষ্ট্য আছে যে প্রান্তভাবে নুনাটাক এবং প্রান্তভাগ ভেঙে সমুদ্রে ভাসমান হিমশৈলের সৃষ্টি হয়। অন্যদিকে পার্বত্য শীর্ষদেশ থেকে উপত্যকায় নামার সময় বাঘচুন, ক্রেভাস প্রভৃতি তোমার সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এরপর দেখা যাচ্ছে নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। তাহলে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা একটা হচ্ছে তোমার ভি আকৃতির, যেটা হচ্ছে তোমার ভি এবং আই আকৃতির দুটোই হচ্ছে তোমার নদী উপত্যকা সৃষ্টি হয়, আর হিমবাহ উপত্যকাতে তোমার ইউ আকৃতির সৃষ্টি হচ্ছে। তাহলে উঁচু পার্বত্য অঞ্চল থেকে নদী বা জলধারার কাজের ফলে নদী উপত্যকা গঠিত হয়। অন্যদিকে হিমবাহ উপত্যকা কিসের ফলে সৃষ্টি হয়, উঁচু হিমবাহ উপত্যকা তোমার ভি এবং আই দুটোই হচ্ছে, আর নদী উপত্যকা আর শুধুমাত্র ইউ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। তারপর দেখো নদীর পার্বত্য প্রবাহে নিম্ন এবং পার্শ্ব ক্ষয়, মধ্য এবং নিম্ন ক্ষয়ে পার্শ্ব ক্ষয় এবং নদীর উপত্যকা গঠন করে। অন্যদিকে হিমবাহ উপত্যকা পার্শ্ব এবং নিম্ন ক্ষয়ের দ্বারা গঠিত হয়। নদী উপত্যকায় তোমার জলপ্রপাত, খরস্রোত, মন্থকূপ, পলিশঙ্কু, পরলবেজনী, শৃঙ্খলিত শৈলশিরা প্রভৃতি অবস্থান দেখতে পাওয়া যায়। অন্যদিকে হিমত উপত্যকায় তোমার সার্ক, এরি, করি হ্রদ, ক্যাটেল, ঝুলন্ত উপত্যকা, কর্তিত শৈলশিরা, রসের মতনে বিভিন্ন ভূমিরূপ দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, নদী উপত্যকায় তোমার কি হয়, ঘর্ষণ প্রক্রিয়ার ফলে নদীগর্ভে সঞ্চিত পদার্থ মসৃণ এবং গোলাকার হয়। অন্যদিকে হিমবাহ উপত্যকায় ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় না হওয়ায় সঞ্চিত পদার্থ কোণ এবং কোণাকৃতি এবং অমসৃণ হয়ে থাকে। তাহলে এই হচ্ছে এগুলোর মধ্যে পার্থক্য। এরপর দেখো আছে রসের মতনে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য কী। তাহলে রসের মতনে এবং ড্রামলিন, দেখো ড্রামলিন ডিমের ঝুড়ির মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং শর্ট প্রশ্নতে আসে থাকে। আর রসের মতনে হচ্ছে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্টি হয় তোমার রসের মতনে, আর ড্রামলিন হচ্ছে তোমার সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। রসের মতনের আকৃতি ঢিবির মতো এবং একদিকে মসৃণ এবং অন্যদিকে হয় অমসৃণ। অন্যদিকে ড্রামলিনের ক্ষেত্রে কি হয়, উল্টানো নৌকার মতো আকৃতি বিশিষ্ট। আর রসের মতনের সৃষ্টি হচ্ছে তোমার আগ্নেয় শিলা দিয়ে, অন্যদিকে ড্রামলিন সৃষ্টি হয় তোমার পাললিক শিলার দ্বারা। রসের মতনে সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে গঠিত হয়, অন্যদিকে ড্রামলিন তোমার সাধারণত পর্বতের পাদদেশ অঞ্চলে কিন্তু গঠিত হয়। রসের মতনে তোমার সাধারণত এককভাবে অবস্থান করে, আর ড্রামলিন সাধারণত অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করে। তাহলে এই হচ্ছে তোমার রসের মতন এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য। নেক্সট দেখো আমাদের যেটা আছে বলছে মরুভূমি অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য দেখা যায় কেন। তাহলে মরুভূমি অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য দেখা যায়, তার কারণ কি,
তার কারণ হচ্ছে তোমার দেখো এখানে দেখো মরু অঞ্চলে প্রাধান্যের কারণের প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যে মরুভূমি অঞ্চলে পাহাড় পর্বত গাছপালা প্রভৃতির বাধা না থাকার জন্য মরুভূমির উপর দিয়ে প্রবল বেগে বায়ু কিন্তু প্রবাহিত হতে পারে। 2 নম্বর কি আর্দ্রতা বৃষ্টিপাত গাছপালা কোনো স্থানের ভূমিকে দৃঢ় এবং সংঘবদ্ধ করে রেখে ক্ষয়ীভবনে বাধা সৃষ্টি করে। মরুভূমিতে এই তিনটিরই অভাব বলে শিথিল মাটি এবং বালির ওপর বায়ু সহজেই তার ক্ষয়কাজ চালাতে পারে। 3 নম্বর কি মরুভূমিতে শীত এবং গ্রীষ্ম এবং দিন এবং রাত্রির মধ্যে উষ্ণতার পার্থক্য খুব বেশি। তাহলে এই সমস্ত কারণের জন্যই কিন্তু তোমার মরু অঞ্চলে বায়ুর প্রাধান্য বা কাজের প্রাধান্যগুলো কিন্তু বেশি হয়। এরপর দেখো আছে মরুভূমিতে বালির উৎপত্তি কীভাবে হয়েছে। তাহলে মরুভূমিতে বালির যে উৎপত্তি হয়েছে সেটা দেখো এখানে দেওয়া আছে বালির সৃষ্টি। এই যে এখানে দেখো মরুভূমিতে বালিতে পরিণত হয় কীভাবে হয় দেখো পার্থক্য। এই যে দিন এবং রাত্রি এবং শীত এবং গ্রীষ্মের মধ্যে উষ্ণতার যে পার্থক্য তার ফলে কিন্তু বালিতে পরিণত হয়। দেখো মরুভূমিতে শীত এবং গ্রীষ্ম দিন রাত্রির উষ্ণতার পার্থক্য বা প্রসার খুব বেশি হওয়ার জন্য ব্যাপক সংকোচন প্রসারণের ফলে সংঘটিত যান্ত্রিক বিচূর্ণীভবনের ফলে শিলা সহজেই চূর্ণ বিচূর্ণ এবং শিথিল হয়ে বালিতে পরিণত হয়। এতে বায়ুর ক্ষয়কার্যের সুবিধা হয়। তার কারণ বায়ু প্রবাহের দাপটে হালকা বালি সহজে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। এই সমস্ত কারণে থর মরুভূমি সহ বিভিন্ন মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় এবং সঞ্চয়ের হার সব থেকে বেশি। দেখো এখানে বালিতে পরিণত হয় কিন্তু এই বালি কিন্তু কনস্ট্রাকশনের কাজে লাগে না, এটা আমি আগেও বলেছি আরও একবার বললাম। এরপর দেখো ইয়ারদাং এবং জুইগেনের মধ্যে পার্থক্য। তাহলে ইয়ারদাং এবং জুইগেন এই দুটো গুরুত্বপূর্ণ বালিয়াড়ি এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে দেখো। প্রথম হচ্ছে দেখো ইয়ারদাং তোমার বলছে কোমল এবং কঠিন শিলার পর্যায়ক্রমে লম্বাভাবে অবস্থান করে, অন্যদিকে কোমল এবং কঠিন শিলা পর্যায়ক্রমে আনুগিকভাবে অবস্থান করছে, এটাকে বলছে তোমার জুইগেন। ইয়ারদাং এর মাথা ছুচালো এবং জুইগেনের মাথা সমতল প্রকৃতির হয়। এর উচ্চতা কম, আবার জুইগেনের উচ্চতা কিন্তু বেশি। ইয়ারদাং দুদিকে অসমতল ঢালযুক্ত হয়, জুইগেন দুদিকে সমান ঢালযুক্ত হয়। শিলাস্তরে সমান্তরালভাবে বায়ু প্রবাহিত হয় আর এদিকে সুনির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এবং এটা দেওয়ার পরে তোমার ছবিটা দিতে হবে। দেখো এটা হচ্ছে ইয়ারদাং, এটা হচ্ছে জুইগেন, অর্থাৎ দুদিকে দুটো দিলে পরেই কিন্তু এগুলো তোমার মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ দুটোই ইয়ারদাং এবং জুইগেন। ঠিক আছে, এই হলো ইয়ারদাং এবং জুইগেনের মধ্যে পার্থক্য। এরপর তো বারখান এবং শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য। তাহলে বারখান এবং শিব দুটো বালিয়াড়ি তোমার মধ্যে তোমার বারখানটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিব বালিয়াড়িটাও তোমার বুঝতে হবে। দেখো দুটোর মধ্যে পার্থক্য কী হচ্ছে, বায়ুর গতির সঙ্গে সমান্তরালে গঠিত হয় আর অন্যদিকে বায়ুর গতির সঙ্গে লম্বভাবে কিন্তু অর্ধচন্দ্রাকারে গঠিত হয় তোমার বারখান। ও শিব বালিয়াড়ির উচ্চতা প্রায় 100 মিটার, অন্যদিকে বারখানের উচ্চতা হচ্ছে 15 মিটার। শিব বালিয়াড়ি ঢালের তেমন কোনো পার্থক্য নেই, উভয় দিকে প্রায় সমান ঢাল বিশিষ্ট। অন্যদিকে তোমার বারখান হচ্ছে তোমার প্রতিবাদ অংশ মৃদু ঢালু এবং অনুবাদ অংশ খাড়া। এবার দেখো শিব বালিয়াড়ি বলছে একে অপরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে, অন্যদিকে তোমার তির্যক বা বারখান বালিয়াড়ি ইতস্তত বিক্ষিপ্তভাবে কিন্তু অবস্থান করে। তারপর দেখো দুটি শিপের মাঝে করিডোর দেখা যায়, বারখানের দু প্রান্তে কিন্তু দুটো সিং দেখতে পাওয়া যায়। এরপর দেখো এই দুটোর মধ্যে যে ছবি হবে সেই ছবিটা কিন্তু তোমরা দিতে পারো। এটা হচ্ছে শিব বালিয়াড়ির ছবি, এই দেখো এটা হচ্ছে শিব বালিয়াড়ি, আর অন্যদিকে বারখান হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির যে বালিয়াড়ি। দেখো এখানে এই যে দেওয়া আছে বারখান, এই জায়গাতে এটা হচ্ছে বারখানের ছবি। ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতি বিক্ষিপ্ত ছোট ছোট বালিয়াড়ি। তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এরপর দেখো রচনাভিত্তিক প্রশ্ন, এখানে তোমাদের বোঝানোর কিছু নেই, তোমরা তোমাদের বই থেকে আশা করি সব পেয়ে যাবে। তবে নদীর বিভিন্ন গতিতে নদী কার্যের তুলনা করো, চিত্রসহ নদীর বিভিন্ন গতিতে নদী কার্যের তুলনা। অর্থাৎ আমাদের নদী যে তিনটে গতি আছে উচ্চ মধ্য এবং নিম্ন, সেই তিনটে গতিতে চিত্রসহ তুলনা করতে বলছে। তাহলে দেখো এরকম করে তোমরা ওই জিনিসটা দিতে পারো। যদিও এরকম ধরনের প্রশ্ন খুব একটা পরীক্ষার সময় আসে না তিনটে গতি একসঙ্গে, তো যদি হয় তাহলে এরকম করে দেখতে পাচ্ছ। দেখো এখানে চিত্র দেওয়া আছে, এই যে এখানে চিত্র দেওয়া আছে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি। অর্থাৎ উচ্চতাটা সব থেকে বেশি, এখানে পর্বত থেকে নদী ধীরে ধীরে নিচের দিকে নামছে, তারপরে একেবারে নিচে চলে আসছে এবং সমুদ্রে এসে মিশছে। এই যে শেষে তোমার সমুদ্র দেওয়া আছে। এখানে তোমার নদী উপত্যকা তোমার সংকীর্ণ এবং গভীর হচ্ছে, অন্যদিকে মধ্যগতিতে মাঝারি হচ্ছে এবং তোমার নিম্ন গতিতে কি হচ্ছে তোমার অগভীর এবং চওড়া প্রকৃতির হচ্ছে। এবার দেখো এখানে তিনটে গতির মধ্যে তুলনা দিয়েছে। প্রথমে দেখো আছে উচ্চ গতিতে ঢাল তোমার এবং গভীরতা
গভীরতা খুব বেশি এবং গতিবেগও বেশি। নদী উপত্যকা অত্যন্ত গভীর কিন্তু বিস্তৃতি কম। নদীতে জলের পরিমাণ কম থাকে। মধ্যগতিতে হচ্ছে ঢাল এবং গভীরতা মাঝারি এবং গতিবেগও মাঝারি। নদী উপত্যকা চওড়া এবং অসংখ্য উপনদী এসে মেশে বলে জলের পরিমাণ খুব বেশি। আর নিম্নগতিতে কী হচ্ছে, ঢাল এবং গভীরতা কম এবং বেগও খুব কম হয়। নদী উপত্যকা অত্যন্ত চওড়া এবং জলের পরিমাণ কম হয়। নদীর কাজ বলছে যে পার্বত্য গতিতে নদীর নিম্ন ক্ষয় খুব বেশি, পার্শ্ব ক্ষয়ও বেশি। বহন কাজ সর্বাধিক এবং সঞ্চয় প্রায় নেই বললেই চলে। অন্যদিকে দেখো নদীর মধ্যগতিতে কী হচ্ছে, নদীর নিম্ন ক্ষয় খুব কম, পার্শ্ব ক্ষয় বেশি, বহন কাজ মাঝারি এবং সঞ্চয় বেশি। নিম্ন কাজে কি নদীর নিম্ন ক্ষয় নেই, পার্শ্ব ক্ষয় কম, বহন খুবই কম এবং সঞ্চয় কিন্তু খুবই বেশি। এবার ধরো ভূমিরূপ, উচ্চ গতিতে তোমার আয় এবং ভি আকৃতির উপত্যকা, জলপ্রপাত, মন্থকূপ ইত্যাদি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে মধ্যগতিতে তোমার পলল, বেজনী, নদী বা কশ্যপ্রাকৃতিক হ্রদ, প্লাবনভূমি ইত্যাদি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। নিম্নগতিতে তোমার বদ্বীপ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁক, নদী চর, নদী দ্বীপ ইত্যাদি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার তিনটের মধ্যে তুলনা। এরপর দেখো আছে নদীর ক্ষয়কার্যে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তা দেখো যখন এরকম প্রশ্ন আসবে না, তখন কিন্তু যতগুলো ভূমিরূপ আছে নদীর ক্ষয়কার্যের ফলে প্রত্যেকটা ভূমিরূপের নাম লিখবে, ঠিক আছে? এবং তার মধ্যে থেকে তোমাদের যেটা সহজ হবে সেটা কিন্তু তোমরা করবে। তার মধ্যে যে কোনো তিনটে। তা দেখো ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো আছে সেখানে কি আছে, প্রথমে আছে দেখো আয় আকৃতির উপত্যকা, গৃহা, ভি আকৃতির উপত্যকা, ক্যানিয়ন, তারপরে র্যাপিডস, জলপ্রপাত, হ্যাঁ, তারপর তোমার এই যে প্রপাতকূপ, মন্থকূপ, পটহোল, শৃঙ্খলিত শৈলশিরা, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবং এর মধ্যে থেকে তিনটে তোমরা, আর চিত্রটা অবশ্যই দেবে। চিত্র না দিলে কিন্তু ভূমিরূপ কোনো রকমেই পরিপূর্ণতা পায় না, যে কোনো ভূমিরূপ। তারপরে দেখো যেটা আছে নদীর ক্ষয়কার্য, মধ্যগতিতে নদীর ক্ষয়কার্যে গঠিত তিনটে ভূমিরূপ। তাহলে মধ্যগতিতে যে ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় দেখো, পলল শঙ্কু, পলল বেজনী, হ্যাঁ, নদী বাঁক বা মিয়েন্ডার, অশ্বক্ষাকৃতির হ্রদ, হ্যাঁ, নদী চর ও নদী দ্বীপ, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার নদীর মধ্যগতিতে, ঠিক আছে? প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, খাড়ি, এগুলো হচ্ছে তোমার নদীর মধ্যগতিতে। এবং নিম্নগতিতে হচ্ছে তোমার বদ্বীপ। বুঝতে পারছো? নিম্নগতিতে একটা প্রধান ভূমিরূপ যেটা, সেটা হচ্ছে তোমার বদ্বীপ। তাহলে নিম্নগতি এবং মধ্যগতি কিন্তু দুটো আলাদা করে তোমার নেই, এখানে দুটো কিন্তু একই সঙ্গে দেওয়া আছে। তো তোমার মধ্যগতিতে সাধারণত পলল শঙ্কু, পলল বেজনী, তারপর তোমার এই নদী বাঁক এবং অশ্বক্ষাকৃতির হ্রদ, এই তোমার তিনটে মোটামুটি তোমরা করতে পারো। আর তোমার নিম্নগতিতে যেটা হয় সঞ্চয় কাজের ফলে এই নদী চর, নদী দ্বীপ, অর্থাৎ দ্বীপ যখনই চলে এলো, চর যখনই চলে এলো, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, খাড়ি, এগুলো সবই হচ্ছে বদ্বীপ, এগুলো হচ্ছে তোমার নিম্নভূমির কাজের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে তিনটি ভূমিরূপ তোমরা ওই তিনটেই তাহলে করবে। তিনটে হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার পলল শঙ্কু, পলল বেজনী, নদী বাঁক এবং মিয়েন্ডার এবং অশ্বক্ষাকৃতির হ্রদ, এই তিনটে হচ্ছে বহন কার্যের ফলে। তারপর দেখো আছে নদীর জলপ্রপাত এবং নদীর মধ্যগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে। এবার দেখো জলপ্রপাত এবং বদ্বীপ কীভাবে হয় চিত্রসহ আলোচনা করো। তাহলে জলপ্রপাত এবং বদ্বীপ, নদীর ক্ষয়কার্যের ফলে পার্বত্যতে সৃষ্টি হয় তোমার জলপ্রপাত, আর বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্নগতিতে। এই দুটো কিন্তু তোমার কি, একটা এইখান থেকে দিয়েছে আর একটা তোমার ওইখান থেকে, অর্থাৎ সঞ্চয় কার্যের ফলে দিয়েছে। তাহলে জলপ্রপাত যখন করবে তখন দেখা যায় পার্বত্য গতিতে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো হয়েছে তার মধ্যে থাকছে তোমার জলপ্রপাত। তো জলপ্রপাত দেওয়ার পরে তোমরা এখানে তোমার দেওয়ার পরে তারপরে বদ্বীপ অংশ যেটা থাকবে সেখান থেকে তোমরা নদীর সঞ্চয় কাজের ফলে বদ্বীপ গঠিত হয়। এই দুটোকে কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে করতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো হিমবাহ ক্ষয়কার্যে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা দাও। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো দেখতে পাওয়া যাচ্ছে আমি তোমাদের এখান থেকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখো এখানে অনেকগুলো আছে। হিমবাহের প্রতি তোমার এই যে প্রথমেই আছে তোমার হিমশৈল, তারপর ক্ষয়কার্যের ফলে এই যে করি, তারপরে এরিটি, কর্তিত শৈলশিরা, পিরামিড চূড়া, তারপরে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, যার অপর নাম হচ্ছে হিমদ্রোণী, তারপর তোমার ঝুলন্ত উপত্যকা, এইগুলো সবগুলো তোমরা লিখবে। তার মধ্যে থেকে যে কটা বলবে সেই কটা সম্পর্কে তোমরা বর্ণনাটা দেবে, ঠিক আছে? দেখো ভূমিরূপ থেকে কিন্তু শর্ট প্রশ্ন 100% আসবে। অতএব তোমরা যখনই ভূমিরূপগুলো পড়বে তখন নদীর ফলে গঠিত ভূমিরূপ, বায়ুর ক্ষয় সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এবং হিমবাহের ক্ষয় সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, এইগুলোকে কিন্তু একটা জায়গাতে লিখে ভালো করে মনে রাখবে। তার কারণ হচ্ছে যখন কোনো একটা ভূমিরূপ দিয়ে দেবে তখন কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে কোনটা হিমবাহের ফলে কোনটা নদীর ফলে। বায়ুর ফলে যদিও হয় সেখানে বালিয়াড়ি কথাটা থাকে বলে অনেকটা বুঝতে পারা যায়, কিন্তু তোমার নদী এবং এই হিমবাহ
বা হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ বা বায়ুর জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এগুলো কিন্তু তোমরা একটু আলাদা আলাদা করে একটা জায়গাতে লিখে মনে রাখার চেষ্টা করবে। আমি তোমাদের বলে রাখলাম, এটা কিন্তু কনফিউশনের সৃষ্টি হয়। এরপর দেখো আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে ক্ষয় কার্যের ফলে হলো, এবার সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের প্রধান হচ্ছে তোমার গ্রাবরেখা। গ্রাবরেখাকে আবার 3টে ভাগে ভাগ করছে, পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা এবং প্রান্ত গ্রাবরেখা। এই হচ্ছে তোমার। এবার দেখো চলে আসবো আমরা হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবার হিমবাহ সঞ্চয় 3টি ভূমিরূপ হয়ে গেল। এবার দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এবার দেখো হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে মিলিত কার্যের ফলে কি কি আসছে? প্রথমে আসছে তোমার বহির্ভূত সমভূমি বা আউট ওয়াশ প্লেন। তারপর দেখো আছে ড্রামলিন, কেম, এসকার, কেটেল। এইগুলো হচ্ছে তোমার দুটোর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। প্রত্যেকটা ভূমিরূপ লিখবে, সংজ্ঞা, ছোট ছোট বৈশিষ্ট্য এবং উদাহরণ, এবং তার সঙ্গে কিন্তু এই ছবি, এইগুলো দিলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা সঠিকভাবে হবে। তারপর দেখো আছে ঝুলন্ত উপত্যকা এবং ড্রামলিন কীভাবে গঠিত হয়। তাহলে ঝুলন্ত উপত্যকা হিমবাহ আর হিমবাহের ক্ষয়কার্যের ফলে, আর ড্রামলিন হচ্ছে তোমার হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে। দেখো এখানে ড্রামলিন এই যে দেখো দেওয়া আছে না, হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে গঠিত হচ্ছে তোমার ড্রামলিন। এই যে এটা হচ্ছে তোমার ড্রামলিন। আর ঝুলন্ত উপত্যকা, এই দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে তোমার ঝুলন্ত উপত্যকা। প্রধান হিমবাহের সঙ্গে যে ছোট ছোট হিমবাহগুলো এসে মিশছে, তার ক্ষয়কার্য কম হওয়ার জন্য প্রধান হিমবাহের উপরে কিন্তু ওই উপহিমবাহটা ঝুলন্ত অবস্থায় বিরাজ করে বা ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয়, তখন সেটাকে বলছে তোমার ঝুলন্ত উপত্যকা। তাহলে এখানে তোমার সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ লিখবে। এবার তোমাদের প্রত্যেকের বই আছে, খুব সুন্দর করে আশা করছি তোমরা পারবে। এরপর দেখো আছে ঝুলন্ত ড্রামলিন। এবার দেখো বায়ুর কাজের ফলে গঠিত 3টে ভূমিরূপের সচিত্র, ক্ষয়কার্যের ফলে গঠিত 3টে ভূমিরূপের সচিত্র বর্ণনা। তাহলে বায়ুর ক্ষয়কার্যের ফলে, বায়ুর তোমার যে ক্ষয়কাজ হচ্ছে তার ফলে যে তোমার ভূমিরূপগুলো আছে সেগুলো সব প্রথমে করবে। ক্ষয়কার্যের ফলে প্রথমে আছে দেখো অপসারণ সৃষ্ট গর্ত, গৌর বা যেটাকে বলছে মাশরুম, গৌর, ব্যাঙের ছাতা, মাশরুম রক বলা হয়। তারপর জুইগেন, ইয়ারদাং, ইনসেলবার্জ, হ্যাঁ, এগুলো তোমার সব লিখবে। তার মধ্যে থেকে যে 3টে বলে, তাহলে 3টে তোমরা যে 3টে সুবিধা হবে সেই 3টের প্রথমে সংজ্ঞা লিখবে 1 লাইনে, তারপর লিখবে বৈশিষ্ট্য, তারপর শেষে লিখবে উদাহরণ, এবং ছবি কিন্তু অবশ্যই দেবে যেমন পারো। হ্যাঁ, খুব ভালো না পারলেও মোটামুটি যদি একটা স্কেচ দাও তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে। তারপর দেখো আছে শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে দেখো শুষ্ক অঞ্চলে মানে বায়ুর কাজের ফলে গঠিত যে ভূমিরূপগুলো আছে, বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে, সেটাকে বলছে তোমার বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। প্রথমে তো ওয়াদি, ঠিক আছে, তারপর আছে তোমার পেডিমেন্ট, বাজাদা, এবং তারপরে থাকবে তোমার প্লায়া। ঠিক আছে, পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া 3টে ভূমিরূপ কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একই সঙ্গে প্রায় গঠিত হয়। দেখো এখানে হচ্ছে তোমার পর্বতের পাদদেশের সৃষ্টি হয় পেডিমেন্ট, তারপরে সৃষ্টি হয় বাজাদা, এবং এই নদীটা যেখানে তোমার গিয়ে যে লবণাক্ত হ্রদে মিশবে সেটা হচ্ছে তোমার প্লায়া। ঠিক আছে, প্লায়া হচ্ছে তোমার কি, প্লায়া হচ্ছে তোমার ভারতের রাজস্থানের সম্পর্ক হচ্ছে প্লায়া। বৃষ্টির জল জমে প্লায়া হ্রদের সৃষ্টি হয়। মরুভূমির প্রকোপ থাকে, অত্যধিক বাষ্পীভবনের জন্য এই হ্রদের জল কিন্তু তোমার লবণাক্ত হয়। তাহলে মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে বলা হয় প্লায়া। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি একটা ধারণা। আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করে দিলাম তোমাদের অনুসরণী চ্যাপ্টার রণজিৎ গরাঙ্গে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।